তোমার সাহস হলো কি করে আমার ফোন কেটে দেওয়ার? ক্যান্টিনে বসে দাঁত কেলানোর সাহস আমি বের করব। 5 মিনিটের মাঝে আমি তোমাকে আমার গাড়ির ভিতর দেখতে চাই। কথাগুলো বলতে দেরি হলো, কিন্তু ওনার ফোনটা কাটতে দেরি হলো না। আমি ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি যে আমার উপর ভীষণ রেগে আছেন সেটা ওনার কণ্ঠস্বর শুনেই বোঝা গেছে। উনি আমাদের দুজনকে একসাথে দেখে জেলাসিতে জ্বলে পুড়ে যাচ্ছেন। ইফাত স্যারের প্রশ্ন শুনে বিস্মিত হলাম। বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল? মুখ দিয়ে হুট করে বেরিয়ে এলো না বোধক শব্দটা। নিজের দেওয়া উত্তরে নিজেই চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলাম, কারণ আমি তো মিথ্যে বলি নাই। রৌদ্র তো আমার বয়ফ্রেন্ড নয়, হাজবেন্ড। ইফাত স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার দিকে তাকাতেই আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালাম। অস্বস্তি নিয়েই ফট করে দাঁড়িয়ে গেলাম। অতঃপর আমতা আমতা করে বললাম, স্যার আজকে আমি আসি। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, পরে আরো দেরি হয়ে গেলে মামুনি টেনশন করবে। স্যার তাহলে আমি আসি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। আমি ওনার কথা না শুনেই ব্যাগটা নিয়ে এক ছুটে ক্যান্টিন থেকে চলে এলাম। এত কিসের হাসাহাসি ডক্টর ইফাদের সাথে? আমার সাথে যখন কথা বলো তখন মনে হয় মুখ করলা দিয়ে রাখছো। তেরা কথা ছাড়া ভালো কথা বেরই হয় না। তুমি ইফাদের সাথে ক্যান্টিনে কেন বসেছিলে? অ্যানসার মি। আমি ওনার এক হাতের ওপর হাত রেখে বললাম, আমাকে নিয়ে জেলাস ফিল করার দরকার নেই, আমি তো আপনারই। ইফাত স্যার শুধু আমাকে একটা টপিক বুঝিয়ে দিচ্ছিলেন, এছাড়া আর কিচ্ছু না। ইফাদের কাছে কেন তুমি পড়া বুঝবে? আমাকে বললে আমি পড়া বুঝিয়ে দিতাম না? আমার নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। উনি রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। উনি ভুলেই গিয়েছেন ইফাত স্যার আর উনি দুজন আলাদা দুই সাবজেক্টের টিচার। উনি কলেজে বিষয়টা নিয়ে এখনো রেগে আছেন। একটু আগেও থমকে টমকে রেখে গেলেন। আমাদের কাজিন মহলের সবচেয়ে বেশি ঘাড় তেরা উনি। একবার যে বিষয়টা ঠিক করেন বা কোনো কিছুতে না করলে সেটার হ্যাঁ করার সাধ্য কারণেই। ইফাত স্যারের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, না হলে রুদ্র আবার রিয়াক্ট করে বসবে। আনমনে বইয়ের পাতায় নজর দিচ্ছিলাম। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে টাওয়ালটা রেখে আবার রুমে আসে। আমি ওনাকে দেখে বলে উঠলাম, ডাক্তারবাবু, আপনার মনে হয় আপনি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছেন। উনি কিছু না বলে আমার হাত থেকে টান দিয়ে বইটা নিয়ে নিলেন। সন্তর্পণে বইটা টেবিলের ওপর রেখে দিলেন। কোনো রকম বাক্য ব্যয় না করেই ধপ করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আকস্মিক ঘটনায় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কিছু বলার শক্তিটুকুও হারিয়ে ফেললাম। আমি আমার বউকে নিয়ে হিংসা করছি, অন্যের বউকে নিয়ে নয়। নিজের বউকে নিয়ে হিংসা না করে কি বন্ধুর বউকে নিয়ে হিংসা করব? সুন্দরী বউকে অন্য কারো পাশে দেখলে তো হিংসা হবেই। উনি আমার হাতটা নিয়ে ওনার মাথার উপর রাখলেন। নিভৃতে আমার উদরে মুখ গুজে দিলেন। আকস্মিক ওনার স্পর্শে আমি বরফের মতো জমে গেলাম। নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেললাম। ওনার প্রতিটা নিঃশ্বাস আমার উদয় জুড়ে যাচ্ছে। আমার দৃষ্টি এলোমেলো হয়ে আসছে। ওনার বাকি কথাগুলো আর কর্ণপাত হলো না। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করছি। আমি চট করে ওনার মাথাটা আমার কোল থেকে নামিয়ে দূরে সরে গেলাম। উনি শোয়া থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে ধূপ ধাপ পা ফেলে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে নিভৃতে তাকিয়ে আছি। উনি কি আমার উপর রাগ করলেন? কিন্তু আমি কি করতাম? আমি তো ওনার এমন স্পর্শে অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। উনি কাউচে বসে গম্ভীর মুখে কিছু পেপারস দেখছিলেন। আমি ওনার পাশে বসে পড়লাম। একটু দূরত্ব রেখেই বসেছি। নানাভাবে ওনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু উনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। ওনার ধ্যান জ্ঞান সব এখন ওনার হাতে থাকা পেপারসের মাঝে। হালকা কেশে ওনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু উনি ফিরেও তাকালেন না। আমি আশাহত হলাম। উনি এমন একটা হাবভাব করছেন যেন ওনার হাতে থাকা পেপারসগুলো থেকে চোখ সরালেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি দুজনের মাঝের দূরত্ব গুছিয়ে ওনার গা ঘেঁষে বসে পড়লাম। ওনার বাম হাতটা টেনে ধরলাম। উনি এবার আমার দিকে ফিরে তাকালেন, গম্ভীর গলায় বলে উঠলেন, সমস্যা কি? ডিস্টার্ব কেন করছো? কথাটা বলেই উনি আমার থেকে হাতটা ছাড়িয়ে নিজের হাত ছাড়িয়ে নিলেন। আমি ওনার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি কি আমার উপর রেগে আছেন? উনি আমার দিকে না তাকিয়ে ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে উত্তর দিলেন, হঠাৎ তোমার কেন মনে হলো আমি তোমার উপরে রেগে আছি? তখনকার বিষয়টা নিয়ে। আমি আর কিছু বলার আগেই উনি বলে উঠলেন,
আমি ছোটখাটো বিষয় নিয়ে রাগ করি না। এখন আর আমাকে ডিস্টার্ব করো না, যাও পড়তে বসো। আমি বিনা বাক্য ব্যয়ে ওনার পাশ থেকে উঠে চলে এলাম। স্টাডি টেবিলের চেয়ারটা টেনে ধপ করে বসে পড়লাম। ভাঁজ করা বইয়ের মাঝ থেকে একটা বই টেনে নিলাম। ইফত স্যারের অর্ধেক বোঝানো টপিকটা বোঝার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ বসাতে পারছি না। ওনার অবহেলা করেছে আমায় বড্ড পোড়ায়। ওনার একটা তুচ্ছ কথাও যে আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সেটা কি উনি বুঝতে পারেন না? আমি মাথা নিচু করে পড়ছিলাম। উনি নিঃশব্দে এসে আমার পাশে বসলেন। আমার সামনে থেকে বইটা টেনে নিজের কাছে নিলেন। দক্ষতার সাথে পুরো বিষয়টা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। নিশ্চুপ ভঙ্গিমাতে পুরো বিষয়টা বুঝে নিলাম। আমি একবারের জন্যেও ওনার দিকে তাকাইনি। বোঝানো শেষ, উনি গম্ভীর গলায় বললেন, নেক্সট টাইম কোনো টপিকস না বুঝলে আমার কাছে আসবা, অন্য কোনো ছেলের আশেপাশেও ঘেসবা না, যতই সে তোমার স্যার হোক। উনি আর কোনো বাক্য ব্যয় না করে রুম থেকে চলে গেলেন ডিনার করার জন্য। আমিও ওনার পিছু পিছু ছুটলাম। ডিনার শেষে মামনির সাথে কিয়ৎক্ষণ কথা বলে রুমে চলে এলাম। রুমে এসে একটু বেশি অবাক হলাম। উনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু ওনার পাশে কোনো কুলবালিশ নেই। উনি নিচে থেকে সরিয়েছেন। এটা অসম্ভব, হয়তো উনি ভুলে গেছেন। আমি কাউচের ওপর থেকে কোলবালিশটা নিয়ে এসে বিছানার মাঝ বরাবর রেখে দিলাম। আমি বিছানায় উঠে বসতেই উনি ধপ করে চোখ খুলে ফেললেন। নিজের পাশে কোলবালিশ আবিষ্কার করে হয়তো উনি ঈষৎ রেগে গেলেন। এক ঝটকায় কোলবালিশ অদূরে ছুঁড়ে মারলেন। ওনার কর্মকাণ্ডে আমার মুখটা হা হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বললাম, এটা আপনি কি করলেন? কোলবালিশটা ছুঁড়ে মারলেন কেন? তোমার সাহস হয় কি করে এই থার্ড পার্সনটাকে এখানে রাখার? এতদিন তো এটাই আপনার জানো সোনা কলিজা ছিল, আজকে এটা থার্ড পার্সন হয়ে গেল। আমি ভাবলাম আপনি হয়তো কোলবালিশটা মাঝখানে রাখতে ভুলে গেছেন। তোমাকে এত ভাবতে কে বলেছে? ভেবেছিলে যখন এটা ভাবতে পারলেন না আমি ইচ্ছে করে সরিয়ে রাখছি? আমি হুশ, আর কোনো কথা নয়। উনি আমার হাত ধরে টেনে শুইয়ে দিলেন। উনি আমার অতি সন্নিকটে এসে শুয়ে পড়েন। আরেকটু ঘনিষ্ঠ হয়ে উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরেন। আমার শরীর বরফের ন্যায় জমে গেল। শিরদাঁড়া দিয়ে হিমশীতল বাতাস বয়ে গেল। বিস্ময়ে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। ওনার চোখের চাহনি শীতল। ওনার গাঢ় কালো রঙের চোখের মনের দিকে তাকিয়ে আমি সম্মোহনী হয়ে গেলাম। আমার ঘোর লেগে গেল। ওনার চোখের পলক পড়তেই আমার ঘোর কেটে গেল। ওনার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। দৃষ্টি এলোমেলো হয়ে আসছে। দ্বিতীয়বারের মতো ওনার এই বেসামাল প্রখর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। ওনার কাছ থেকে ছাড়া পাবার জন্য নড়াচড়া করতেই উনি প্রখর কণ্ঠে বলে উঠলেন, একদম নড়াচড়া করবে না, যেভাবে আছো এইভাবে থাকবে। নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। কথাটা বলেই উনি চোখ দুটো বন্ধ করে নিলেন, কিন্তু আমার চোখ জোড়া বন্ধ হলো না। আমার দৃষ্টি ওনার এলোমেলো চুল আর ওনার চোখ জোড়াতেই আটকে আছে। কিয়ৎক্ষণ অতিবাহিত হলো। সময় অতিবাহিত হচ্ছে, সেই সাথে ঘুরছে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা 11টার ঘর পেরিয়ে 12টার ঘরে পা দিয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমার দৃষ্টি আটকে গেল ওনার কানের পাশের কালো কুচকুচে তিলটায়। দৃষ্টি বেসামাল হয়ে আসছে, চেয়েও চোখ ফেরাতে পারছি না। উনি তো এখন ঘুমিয়ে আছেন। ওনার তিলটা যদি একটু ছুঁয়ে দিই তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমার ওষ্ঠ চোরা যদি ওনার তিলটায় স্পর্শ করে দেয় তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে? আজকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। দুজনের মাঝে দূরত্ব ক্ষীণ হয়ে আসলে দুজন দুজনের এতটাই কাছে যে ওনার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার নাক মুখ চোখ ছুঁয়ে যাচ্ছে। আমি মাথাটা উঁচু করে পরপর 3টে চুমু খেলাম ওনার কানের পাশের কালো তেলটায়। অতঃপর ওনার থেকে একটু দূরত্ব বজায় রেখে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিলাম। ঘর্মাক্ত শরীর নিয়ে কলেজ থেকে ফিরেই ওয়াশরুমে চলে এলাম শাওয়ার নেওয়ার জন্য। রুদ্র আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছেন, আর উনি গিয়েছেন ইলান ভাইয়াদের বাসায়। মামনি ইলান ভাইয়াদের পরিবারের সবাইকে লাঞ্চ করার জন্য দাওয়াত করেছেন। ইলান ভাইয়া এতদিন ধরে আসবো আসবো করেও শেষ মুহূর্তে বেঁকে বসেছেন। উনি এতটা রাস্তা ড্রাইভ করে আসতে পারবেন না। ওনার হাত পা নাক মুখ সব ব্যথা করছে। এতটা রাস্তা ওনার পক্ষে ড্রাইভ করে আসা অসম্ভব। উনি যে আলসেমির জন্য আসতে চাইছেন না সেটা রৌদ্র ভালো করেই বুঝতে পেরেছিল। তাই তো রৌদ্র আনতে গেছে।
বেশ সময় নিয়ে শাওয়ার নিলাম। ওয়াশরুমের দরজায় নখ পড়তেই মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলাম। উনি ওয়াশরুমে ঢুকতে ঢুকতে দাঁত কটমট করতে করতে কিছু একটা বললেন, কিন্তু আমার কর্ণগোচর হলো না। আমি পরিপাটি হয়ে সবার সাথে দেখা করতে গেলাম। সবার সাথে কৌশল বিনিময় করলাম। রুনা আপু 6 মাসের অন্তঃসত্ত্বা, তার দরুন রুনা আপুর পেটটা অনেকটাই ফুলে উঠেছে। ইলান ভাইয়ের আম্মু হাসতে হাসতে মামুনিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আমার তো আর তস সইছে না, কবে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে আর আমি ওকে নিয়ে খেলবো। প্রহর যেন কাটছেই না। এখন তো নাতি নাতনি নিয়ে খেলার বয়স। আর আমার মায়ের এখন তার বাচ্চা বৌমাকে নিয়ে খেলার সময়। উনি চুলে হাত চালিয়ে সোফায় আয়েশি ভঙ্গিতে বসতে বসতে কথাটা বললেন। আমি ওনার কথাটা শোনা মাত্রই রাগে ফুঁসে উঠলাম। রাগে নাক ফুলিয়ে বললাম, আমাকে একদম বাচ্চা বলবেন না, আমি মোটেও বাচ্চা নই। তুমি তো বাচ্চাই, তুমি জানো না 18 বছরের নিচে সবাই শিশু। আমার বয়স মোটেও 18 বছরের নিচে না। আমার বয়স 18 বছর 10 মাস 28 দিন 4 ঘন্টা। মাঝখান থেকে ইলান ভাইয়া রসিকতার সুরে বলল, তুমি বাচ্চা হবে কেন? তুমি তো 45 বছরের যুবতী। আমি কাল ফুলিয়ে ইলান ভাইয়ার দিকে তাকাই। তারপর ধূপধাপ পা ফেলে নিচের রুমে চলে আসি। ছাদের রেলিং এর ওপর বসে আছি। আমার দৃষ্টি ওই দূর আকাশের ঝলমল করা তারার দিকে। ইলান ভাইয়ারা কিছুক্ষণ আগেই চলে গেছে। আমার পিছনে রুদ্রের উপস্থিতি অনুভব করতে পারছি। রুদ্র আমার হাত ধরে ফেললেন। আমাকে রেলিং থেকে নামানোর আগেই বলে উঠলাম, প্লিজ একটু থাকি না, প্রতিদিন তো আর বসি না। আমার নিজের উপর ভরসা আছে, এখান থেকে পড়বো না। উনি নিঃশব্দে পিছন থেকে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনার কাছে মুচকি হাসলাম। ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারছি উনি আমার দিকেই তাকিয়ে আছেন। উনি গলার স্বর নিচু করে বললেন, মন খারাপ? "উহুম।" তাহলে এমন করছো কেন? কেমন উদাসীন, নিস্তব্ধ? আমি জানি তোমার মন খারাপ থাকলেই এখানে এসে এভাবে বসে থাকো। আজকে আমার মন একটুও খারাপ না। আমি তো নিজের জীবনের হিসেব মেলাতে ব্যস্ত। জানেন, জীবনটা অনেকটা অঙ্কের মতো। অঙ্কে যেমন একটু ভুল করলেই অঙ্ক শেষ, জীবনেও একটু ভুল করলে সেই ভুলটাই পারে আপনার জীবন ধ্বংস করে দিতে। অঙ্কে যেমন প্রথম একটু ভুল হলে শেষে আর হিসাব মেলানো সম্ভব হয় না, তেমনি জীবন গঠনের শুরুতেই যদি ভুল করা হয় তাহলে সেই জীবনের হিসাব কখনোই মিলবে না। কি ব্যাপার আজকে এত গম্ভীর টাইপ কথাবার্তা? বাচ্চাটা আজকে বড় মানুষের মতো কথা বলছে। বাদ দেন এসব কথা। রুনা আপুকে কি কিউট লাগে, তাই না? দিনকে দিন যেন রুনা আপুর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমি যদি প্রেগনেন্ট হই তাহলে আমাকেও কি রুনা আপুর মতোই গুলুমুলু লাগবে? তোমার মাথায় যেসব ভাবনা চিন্তা ঘুরছে সেগুলো ঝেড়ে ফেলে দাও। বাচ্চা কাচ্চার কথা মাথাতেও আনবে না। তোমার এখনো বেবি নেওয়ার বয়স হয়নি। বাচ্চা বাচ্চার মতোই থাকো। একদম বড় হওয়ার চেষ্টা করবেন না, আর নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। আপনার মনে হয় না আপনি একটু বেশিই ভাবছেন? আদেও কি আমাদের মাঝে বেবি নেওয়ার সম্পর্ক আছে? থাক, বাদ দেন সেসব কথা। আমি কিছুদিনের জন্য বাসায় যেতে চাই। তুমি কি এখন রাস্তায় আছো? বুঝতে পারলাম উনি ফাজলামো করছেন। আমি সিরিয়াস হয়ে বললাম, দেখুন, আমি মোটেও মজা করার মুডে নাই, আমি সিরিয়াস। প্লিজ না করবেন না, জাস্ট কয়েকটা দিনের জন্য যাব। এখানে আর ভালো লাগছে না, কিছুদিন নিজের মতো থাকতে চাই। প্লিজ যেতে দিন না। উনি কিছুক্ষণ ভাবলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা যাও। সত্যি? হুম। ধন্যবাদ। আমি এক দৌড়ে নিচে চলে যেতে গিয়েও ছাদের দরজার কাছ থেকে ফিরে এলাম। ওনার মুখোমুখি দাঁড়িয়ে বললাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। প্রিলিয়া আপুর মৃত্যুটা কি নিতান্তই অ্যাক্সিডেন্ট, নাকি এখানে অন্য কোনো রহস্য আছে? কিছু কথা না জানাই ভালো, কিছু জিনিস আড়ালে থাকাই ভালো। রহস্যময় জিনিস সামনে চলে আসলে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়। তুমি নিচে যাও। আমি আর কথা বাড়ালাম না। উনি যেটা ডিসাইড করেন বলবেন না, সেটা সারাদিন জিজ্ঞেস করলেও বলবেন না। তাই ওনার সাথে বেকার কথা না বাড়িয়ে নিচে চলে এলাম। নিজের সমস্ত জিনিস গুছিয়ে নিলাম। আগামীকাল শুক্রবার থাকায় কলেজ নেই। সকাল সকাল ওই বাসায় চলে যাব। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। একটু আগেই রুদ্র আমাকে নামিয়ে দিয়ে গেছে। ওনাকে বাসায় আসতে বললে উনি বলেন ওনার কার সাথে দেখা করার কথা আছে। তাই আমি আর কথা বাড়ালাম না। ওনাকে জোর করে যে কোনো কাজ করা যাবে না, সেটা এতদিনে আমি বুঝে গেছি। যখনই দরজায় পাঁচ মারতে যাব, ঠিক তখনই দরজাটা খুলে যায়, আর পাঁচটা লাগে সোজা ভাইয়ার নাকে।
ভাইয়া নাক ধরে চিৎকার মারে আর আমি হাঁ করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। কয়েক সেকেন্ড লাগলো আমার ব্যাপারটা বুঝতে। আমি কোনো রকম বিচলিত হলাম না। ভাইয়াকে পাশ কাটিয়ে ভিতরে যেতে যেতে মুখ ভেঙচিয়ে বললাম, আরে আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।